আমার নাম ফয়সিং শাহ। আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে সরকার কর বৃদ্ধি করেছে। আমরা এই কর বৃদ্ধিকে রক্ত চোষা কর বৃদ্ধি বলছি। আমরা যারা গরিব আছি, আমাদের মতো গরিব, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, আমাদের তো আয় বাড়ে নাই। তাহলে আমাদের আয়ের উপর যে কর বৃদ্ধি করেছে, আমরা 50 কেজি চাল এক বস্তা কিনছি। বিষয়টা হচ্ছে এইভাবে যে বাজার থেকে এক বস্তা চাল নিয়ে যাচ্ছি, কাঁধে নিয়ে যাচ্ছি, কিন্তু পিছন থেকে একজন লোক ফুটে করে দিয়েছে। এখন বাড়িতে যেতে 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 চালের বস্তায় দেখেছি চাল, নির্দিষ্ট পরিমাণ চাল নাই হয়ে গেছে। এক প্যাকেট বিস্কুট কিনছি, ওই এক প্যাকেট বিস্কুট থেকে 4টা বিস্কুট থেকে একটা বিস্কুট অটোমেটিক নাই হয়ে যাচ্ছে। সরকারের যে কর বৃদ্ধি করেছে, এই কর বৃদ্ধির বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে আমাদের কাছ থেকে, আপনার যারা গরিব আছে তাদের কাছ থেকে জোর করে দিনে দুপুরে ছিনতাই করার মতো। আর আমার কথা হচ্ছে, এই দেশে যারা এলিট শ্রেণী আছে, যারা কোটিপতি আছে, এদের কোনো আয়, এদের ট্যাক্স বাড়ানো হচ্ছে না, বরঞ্চ আমাদের বাড়ানো হচ্ছে। বাংলাদেশে আপনার প্রতিনিয়ত 7 মিনিটে একটা করে গাড়ি বাজারে আসে, প্রাইভেট কার। এই কারের পরে কোনো ট্যাক্স বাড়ানো হয় নাই। আপনার আরেকটা কথা বলি, আপনার আমাদের বাংলাদেশে যে আপনার মহিলাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, স্যানিটারি ন্যাপকিন, এই স্যানিটারি ন্যাপকিন উচ্চ বিলাসী পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করে উচ্চ মূল্য ভ্যাট বাড়িয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, এই অর্ধেক পুরুষ অর্ধেক নারীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য এরা কিভাবে উচ্চ বিলাসী পণ্য হিসেবে এরা অন্তর্ভুক্ত করে। স্মার্ট অফিসারের মতো তাদেরকে লাগছে, তাদেরকে কোট টাই পরাই দিলে তাদেরকে আপনি চিনতে পারবেন না যে উনি কে। তো যে কারণে আমরা যত কথাই বলি, এই লোকগুলোর যদি ভাগ্য উন্নয়নের জন্য কাজ না করেন, সে কোনোদিন আপনি এই দেশের পরিবর্তন আনতে পারবেন না। এই দেশের পরিবর্তন আনতে হলে আগে এই সাধারণ মানুষগুলোর পরিবর্তন আনতে হবে। আপনারা দেখেন, এই যে ভদ্রলোক দেখেন, কিন্তু যাত্রী নাই, যাত্রীর জন্য বসে আছেন, ঘুরতেছেন। তাহলে এই বলবেন, আমার দেশের বাড়ি চাঁদপুর। বলেন কিছু। আমি আজকে প্রায় 11 বছর। এখন কেমন আছেন? মোটামুটি আল্লাহ পাক ভালোই রাখছে। ঠিক আছে, ওকে। দেখেন কে কথা বলবে, কি অবস্থা আছেন, কেমন আছেন? আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আল্লাহ দিলে মোটামুটি ভালো আছি। কি সম্পর্কে বলবো, আমার না বললে আমি কি নিয়ে কথা বলবো? আপনার নাম বলেন, আপনি কি অবস্থা আছেন, কেন রিক্সা চালাচ্ছেন? রিক্সা অনুপায়ে রিক্সা চালাইতেছি, যেখানে 1400 বছর, হাজার হাজার বছর আগে গাড়ি ছিল না, যেখানে চলতো আপনার গাদা ঘোড়া গরু। এখন আমরা আপনার জানোয়ারের মতো গাড়ি চালাই। এখন এখানে আমাদের কোনো প্রকার না, আমরা শরীরের মাথা হইতে পা পর্যন্ত সমস্ত অংশ দিয়ে চালাই। এই যুগে এটা খাটে না, সমাজের দায়ে বলে আমার চালাতে হবে। এখানে আর উত্তরণের কোনো রাস্তা নাই, রিক্সা চালাই। এটা ক্যান্সারের মতো, অন্য কাজে যাই ভালো লাগে না, আবার এইটাই চালাই। বারে বারে জীবনে বহুত বর্ষ বর্তমানে রিক্সা চালাবো না, আবার চালাইতেই হয়। এখন দেশের জন্য সবাই ভালো থাকেন, আমি একজন। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ জনকল্যাণ পার্টি 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আবেদন জমা দিয়ে আসছে। এটা আপনি সমর্থন করেন কিনা? যদি আপনার চাকরি হয়, আপনি চাকরি করবেন কিনা? কিসে যদি চাকরি দেয়, কিসের ভিত্তিতে, কিসের উপর করলেন? আপনার উপযুক্ত অনুযায়ী আপনাকে যদি কোথাও চাকরি দেয়, আপনি চাকরি করবেন কিনা? আমার তো এদের সার্টিফিকেটে বয়স এজ ওভার, তো আমাকে কি চাকরি দেবে গভর্নমেন্ট? হ্যাঁ,
পরিস্থিতি শিকারে রিক্সা চালাইতে হয়, যেমন ঠিকে গেছে আমাদের এখন আর রিক্সা ছাড়া আমাদের উপায় নেই। আমাদের বাল বাচ্চা আছে, বউ বেদি আছে, এটাতে রিক্সা চালাই খাওয়াইতে হয়। আর কি করবো, সরকার তো অনেক কিছুই করতেছে, পেঁয়াজের দাম কমাইছে, আলুর দাম কমাইছে, কাঁচামরিচ দাম কমাইছে, সবই তো কমাইছে। আমরা যে এদেশে ব্যবস্থা হতে পারে তারাই আমরা দেখতে চাই। দুর্নীতিবাজ, হ্যাঁ, সন্ত্রাসী মুক্ত চাই আমরা, এইসব করতে চাই না। আর এইসব যাতে যাতে না করে সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের ঠিক মতো রিক্সা চালাতে পারি, খেতে পারি। ধন্যবাদ। আমাদের বাড়ি শরীয়তপুর। আমি তো 22 বছর ধরে রিক্সা চালাইতেছি, 22 বছর। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জনকল্যাণ পার্টি 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আবেদন জমা দিয়ে আসছে। যদি এটা মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা আনে তাহলে সমস্ত রিক্সাওয়ালাদেরকে আর রিক্সা চালাতে হবে না, তাদের চাকরি দেওয়া সম্ভব। আপনি কিছু বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রামের বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, রাজাপুর থানা। ঢাকায় বাসা হলো মধ্যবাড্ডা। আমি থার্মেস গ্রুপে জব করতেছি। রাস্তায় এত মানুষ দেখা যায় কিনা আপনি? না, আমি যেটা বলতে যাচ্ছি, দেখেন যে এত মানুষ রাস্তায় থাকে কিনা। না, আমি যেটা বলতে যাচ্ছি, কারণ এই ভাই 22 বছর ধরে রিক্সা চালাচ্ছে। উনি এখন দৈনিক উনি যদি বাসায় কমও নিয়ে যায় 1000 টাকা জমা দিয়ে বাসায় নিয়ে যেতে পারে। কিন্তু অনার্স মাস্টার্স পাস করে একটা ছেলে 10,000 টাকা 15,000 টাকা চাকরি করে। মনে করেন, আমি মনে করবো ওনারা যে কর্মস্থলে আছে ওনারা ভালো আছে, ওনাদের আরো সুযোগ সুবিধা দেওয়া হোক। কিন্তু যারা এই অনার্স মাস্টার্স পাস করে 10-15 হাজারের বেতন চাকরি করে বেকার আছে, এই 20 লক্ষ এদের মধ্যে দিলেই ভালো হবে। যাদের হয়তো সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে, এইরকম ধরনের যাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে বা বেকার আছে, তাদেরকেও চাকরি দেওয়ার সুযোগ আছে। এখানে হলো পরিকল্পনা লাগবে, পরিকল্পনাটা বুঝতে হবে। সেটা হলো মানে সরকারের একজন মন্ত্রী হতে যদি 90 বছর বয়সে মন্ত্রী হইতে পারে, তাহলে সে একজন চাকরি কেন করতে পারবে না? অবশ্যই পারবে, পারা উচিত। বয়স কোনো এখানে বিষয় না। বিষয়টা হলো যতদিন পর্যন্ত একটা মানুষ তার শক্তি থাকে, তার সামর্থ্য থাকে কাজ করা, তাকে সেই সুযোগটা যদি করে দেওয়া হয় তাহলে সে কাজ করতে পারবে, দেশের উন্নয়ন করতে পারবে এবং দেশের কল্যাণে সে অনেক ধরনের অবদান রাখতে পারবে। সেই কথাটা বুঝার মতো লোক এখনো বাংলাদেশে তৈরি হয়েছে কিনা সেটা আমার বোধগম্য নয়, যে কারণে আমরা এগুলো আস্তে আস্তে মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। 20 লক্ষ লোক বছরে কর্মসংস্থান দিবে, এই বিষয়টা বুঝার জন্যই একটা মন্ত্রণালয় গঠন করা লাগবে, যদি সে বুঝতে পারে। আর যদি না বুঝতে পারে, সেটা বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে কিভাবে এটা সম্ভব, যে হাউ টু প্রসেস এন্ড হাউ ইট ইজ পসিবল। তো যে কারণে এটা যদি আপনারা প্রশ্ন করেন, বাংলাদেশ জনকল্যাণ পার্টি এটা ব্যাখ্যা দিতে প্রস্তুত আছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু জনকল্যাণ পার্টি যদি এরকম যে কোনো বয়সের লোককে চাকরি দিতে পারে সক্ষম, যদি সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে। শুধু প্রপোজালটা বাংলাদেশ জনকল্যাণ পার্টি দিয়েছে, উদ্যোগটা নিতে হবে সরকার। যদি এইরকম কোন উদ্যোগ দিয়ে এবং সফলতা অর্জন করতে পারে জনকল্যাণ পার্টি, তাহলে জনকল্যাণ পার্টিকে বাংলাদেশের নাগরিক যারা আছে, সচেতন যারা নাগরিক আছে, সবাই তাকে ধন্যবাদ জানাবে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, কারণ আপনার মূল্যবান বক্তব্য অন্তত একজন মানুষ দেখলেও যদি মানুষের পরিবর্তন আসে। আমাদের মূল কাজ হলো বাংলাদেশ জনকল্যাণ পার্টি মানুষকে সচেতন করতেছে যাতে দেশের কল্যাণে সবাই কাজ করে, কোন রকম বিশৃঙ্খলা উশৃঙ্খলা না করে শান্তভাবে থেকে বুঝানোর মাধ্যমে যাতে আমরা একজন আরেকজনকে বুঝতে পারি এবং একজন আরেকজনের কল্যাণে আমরা আসতে পারি। এটা হলো বাংলাদেশ জনকল্যাণ পার্টির মূল আদর্শ। আর বাংলাদেশ জনকল্যাণ পার্টির প্রচারণায় জনকল্যাণ টিভি নিউজ জনগণের কথা বলতেছে, বিশেষ করে যাদের চাকরি নাই, যারা এই যে এরকম মানে মানুষ এই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে যাত্রীর আশায়, হাজারো মানুষ যারা বেকার, তাদের কথা বলতেছে জনকল্যাণ টিভি নিউজ। ইনশাআল্লাহ ভালো আছি। এখন ভাই যে বললো
যে সব না ভাই যে বললো যে সবগুলো দাম তৈরি তরকারি আলু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচের দাম কমছে, কিন্তু এগুলো হলো এখন সিজন, এখন তো কম থাকবেই। আমার এই যারা এই উপদেষ্টা মন্ডলী আছে এদের প্রতি আমার আবেদন থাকবে যে এখন যেরকম সবকিছুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, অফ সিজনের জন্য সবকিছু দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই যে আমার আবেদন থাকবে। সরকার যেই আসুক না কেন, যে ভালো চালাবে সেই ভালো হবে। তবে আমার মনে হয় আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, মুদ্রা এপিট আর ওপিট। বাংলাদেশ জনকল্যাণ পার্টি 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য একটা প্রপোজাল দিয়ে এসেছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার মতামত, 20 লক্ষ মানুষের আবেদন দিয়েছে, 20 লক্ষ মানুষের চাকরি না দিয়ে যদি এই 2 লক্ষ মানুষের চাকরি দেয় তাও তা অন্তপক্ষে তাদের জন্য মঙ্গল হবে। এটা সরকারের কোনো রকম ফান্ডিং ছাড়া বাংলাদেশ জনকল্যাণ পার্টি যেটা প্রস্তাব দিয়েছে, এখানে সরকারের কোনো ফান্ড লাগবে না, জনকল্যাণ পার্টি দেবে। কার্যক্রম হবে, জনকল্যাণমূলক কার্যক্রম, এটা জনগণের দ্বারা পরিচালিত হবে, জনগণই এখানে নিয়োগ দিবে, জনগণই এখানে টাকা পয়সা ক্লিয়ার করবে, জনগণই সবকিছু করবে। সরকারের কোনো ফান্ড লাগবে না, কিন্তু সরকারের অনুমোদন এবং সরকারের তত্ত্বাবধান লাগবে। আলহামদুলিল্লাহ, জনকল্যাণ পার্টি যে উদ্যোগ হাতে নিয়েছেন এটা অবশ্যই ভালো। তবে আমি যেটা মনে করি, এই যে আপনি যে বললেন যে রিক্সাওয়ালাদের পক্ষ থেকে 20 লক্ষ মানুষের চাকরির আবেদন দিয়েছে, আপনি এখানে একটা জিনিস দেখেন, আপনাকে আমরা দেখানোর চেষ্টা করি, আপনি দেখেন বিশ্বের উন্নত দেশগুলোতে দেখেন। আমার নাম ফয়সিংমন শাহ। আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে সরকার কর বৃদ্ধি করেছে। আমরা এই কর বৃদ্ধিকে রক্ত চোষা কর বৃদ্ধি বলছি। আমরা যারা গরিব আছি, আমাদের মতো গরিব রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, আমাদের তো আয় বাড়ে নাই, তাহলে আমাদের আয়ের উপর যে কর বৃদ্ধি করেছে, আমরা 50 কেজি চাল এক বস্তা কিনছি। বিষয়টা হচ্ছে এইভাবে যে বাজার থেকে এক বস্তা চাল নিয়ে যাচ্ছি, কাঁধে নিয়ে যাচ্ছি, কিন্তু পিছন থেকে একজন লোক ফুটে করে দিয়েছে। এখন বাড়িতে যেতে 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 চালের বস্তায় দেখেছি চাল, নির্দিষ্ট পরিমাণ চাল নাই হয়ে গেছে। 1 প্যাকেট বিস্কুট কিনছি, ওই 1 প্যাকেট বিস্কুট থেকে 4টা বিস্কুট থেকে 1টা বিস্কুট অটোমেটিক নাই হয়ে যাচ্ছে। সরকারের যে কর বৃদ্ধি করেছে, এই কর বৃদ্ধির বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে আমাদের কাছ থেকে, আপনার যারা গরিব আছে তাদের কাছ থেকে জোর করে দিনে দুপুরে ছিনতাই করার মতো। আর আমার কথা হচ্ছে, এই দেশে যারা এলিট শ্রেণী আছে, যারা কোটিপতি আছে, এদের কোনো আয়, ওদের ট্যাক্স বাড়ানো হচ্ছে না, বরঞ্চ আমাদের বাড়ানো হচ্ছে। বাংলাদেশে আপনার প্রতিদিন প্রতিনিয়ত 7 মিনিটে একটা করে গাড়ি বাজারে আসে, প্রাইভেট কার। এই কারের পরে কোনো ট্যাক্স বাড়ানো হয় নাই। আপনার আয়টা কথা বলে, আপনার আমাদের বাংলাদেশে যে আপনার মহিলাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, স্যানিটারি ন্যাপকিন, এই স্যানিটারি ন্যাপকিন উচ্চ বিলাসী পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করে উচ্চ মূল্য ভ্যাট বাড়িয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, এই অর্ধেক পুরুষ অর্ধেক নারীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য এরা কিভাবে উচ্চ বিলাসী পণ্য হিসেবে এরা অন্তর্ভুক্ত করে